নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোট গ্রহণ মঙ্গলবার। প্রশ্ন ফাঁস চক্রের মাহবুবা নাসরিন রূপা এবার চেয়ারম্যান প্রার্থী। প্রভাব বিস্তারের অভিযোগ, ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। মামলার ফাঁদে 30,000 কোটি টাকা রাজস্ব আদায়। দ্রুত নিষ্পত্তিতে 3টি বিশেষ বেঞ্চ আরও তৎপরতার তাগিদ। শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি দূর করতে আসছে শিগগিরই সংস্কার। একবারে আমূল পরিবর্তন গ্রহণযোগ্য নয়, জানালেন শিক্ষামন্ত্রী। এবং শেষের পথে দেশের মেগা প্রকল্পগুলো। অর্থনীতির গতি বাড়বে, ব্যয় ব্যবস্থাপনায় সতর্কতার পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ দিনের প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ রাতে দিনে জমজমাট প্রচারণা চলছে উপজেলাগুলোতে। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপে 160টি উপজেলায় ভোট গ্রহণ মঙ্গলবার। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী মাহবুবা নাসরিন রূপা এবারে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। এর মধ্যেই তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেই সঙ্গে ভোটারদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কে এই রূপা, কি বা বলছেন সাধারণ মানুষ? বিস্তারিত জানুন বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা 2022 সালের 21 জানুয়ারি প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে ঘটনা রাতারাতি রূপাকে পরিচিত পাওয়ায় দেশব্যাপী। সেই কাণ্ডে আলোচনার তুঙ্গে থাকা রূপা বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারের পর বরখাস্ত হয়েছিলেন ভাইস চেয়ারম্যানের পদ থেকেও। পরে পদ পদবি ফিরে পেলেও প্রশ্ন উঠেছিল, কে এই রূপা? সমালোচিত মাহবুবা নাসরিন এবার নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে। যদিও তাকে ঘিরে ভোটারদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভালো লাগে না, আমাদের দুটা ছেলে আছে, দুটোর ভিতর যেটা হবে। আমাদের দৃষ্টি সাধারণ আমরা পাবলিক জনগণ, আমার দৃষ্টি ভালো না। ভোটের তো প্রার্থী সব একটাই, যাকে দেওয়া হবে এক ইয়াতে ভোট যাবে। যেহেতু আওয়ামী লীগ সরকার, তাতে আমার তো মনে হয় খুব প্রত্যাশা করি যে এলাকার উন্নয়ন, এলাকার উন্নয়ন হবে। ভোটের মাঠে চালাচ্ছেন জোর প্রচারণা। জয়ের ব্যাপারে আশাবাদী এই নারী প্রার্থী। যদিও নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আমার খুবই আত্মবিশ্বাস কাজ করছে যে আমি যেহেতু মানুষের জন্য করেছি, সেহেতু হচ্ছে যে মানুষ আমাকে ভোট দিয়ে অবশ্যই নির্বাচিত করবে। হুমকি দিচ্ছেন একজন মহিলা প্রার্থী আছেন, যিনি সর্বোচ্চ ভোট এই উপজেলা মিলে 3,000-এর বেশি ভোট পাবেন না। বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এবং রাষ্ট্রীয় দায়িত্বরত অনেক বড় মানুষদের নাম ব্যবহার করে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অবশ্য প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সুষ্ঠু নির্বাচনের গ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে, যে অবৈধভাবে প্রভাব বিস্তার করবে, তার বিরুদ্ধে আমরা প্রশাসন, সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই তাকে প্রতিহত আমরা করব। আগামী 21 মে দুপচাঁচিয়া সহ বগুড়ার কাহালু ও আদমদিঘিতে অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। মামলার ফাঁদে আটকে আছে 30,000 কোটি টাকার রাজস্ব আদায়। এসব মামলার দ্রুত নিষ্পত্তি করতে 3টি বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। জানিয়ে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন বলেন, রাজস্ব সংক্রান্ত মামলা শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, 5 ধাপে NPR এর মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আরও তৎপরতার প্রয়োজন। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে।
রাষ্ট্র পরিচালনার মূল ব্যয় আসে রাজস্ব আদায় থেকে। তবে প্রতি বছর রাজস্ব আদায় কর্তৃপক্ষের সঙ্গে কোম্পানির বিরোধে মোটা অঙ্কের টাকা আটকে পড়ে মামলার ফাঁদে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে প্রায় 14,000 মামলায় রাজস্ব আদায় আটকে আছে 30,000 কোটি টাকারও বেশি। এই হিসেব 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। 2023 সালে উচ্চ আদালতে কাস্টমসের মাত্র 13টি মামলা নিষ্পত্তি হয়েছে, যেখানে নতুন দায়ের করা হয়েছে 1147টি মামলা। কাস্টমসের মোট বিচারাধীন মামলা 7,072টি। এছাড়া 2023 সালে আয়করের মাত্র 132টি মামলার নিষ্পত্তি হয় হাইকোর্টে। বিপরীতে এই বছর মামলা হয়েছে 490টি। আয়করের মামলা বিচারাধীন আছে 8,115টি। 2023 সালে ভ্যাট সংক্রান্ত মামলায় সরকারের 30,000 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় আটকে আছে। রাজস্ব কর্তৃপক্ষের সাথে কোম্পানির বিরোধের মামলাগুলো প্রায় 5 ধাপে শেষ হয়। এর মধ্যে উল্লেখ্য যে রাজস্ব সংক্রান্ত জটিলতায় ট্যাক্সের উপকমিশনার নোটিশ করেন। এই নোটিশ কর আপিল আদালতে যায়। এর পরের ধাপ কর আপিল ট্রাইব্যুনাল, এরপর হাইকোর্ট, সবশেষে আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, এই সব মামলা শেষ করতে আরও তৎপরতা প্রয়োজন। সিটি সেলে অনেক, প্রায় 250 কোটির মতো বাকি আছে, 250 কোটি প্লাস। বাংলা লায়নের কাছেও 150 কোটি প্লাস। বাংলাদেশে যে এয়ারলাইন্স কোম্পানিগুলির নামে প্রায় 22টা এয়ারলাইন্স কোম্পানি, তাদের একটা ভ্যাট চাওয়া হয়েছিল। এইটাও প্রায় 250 কোটি টাকার ক্লেম ছিল আমার যতদূর মনে পড়ে। আমি মনে করি যে রেভিনিউ সেক্টরে যে 3টা কোর্ট আছে, তারা যদি একটু তড়িৎ শোনেন এবং অ্যাটর্নি অফিস এবং কাস্টমস অফিস থেকে যদি তারা এটা তৎপর হয়, তাহলে এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি আয়করের মামলাগুলোর জন্য উচ্চ আদালতে 3টি বিশেষ বেঞ্চ করেছেন। এসব মামলার দ্রুত নিষ্পত্তিতে সর্বোচ্চ চেষ্টা করছে রাষ্ট্রপক্ষ। পুরনো মামলাগুলো শুনানির জন্য মাননীয় প্রধান বিচারপতি মহোদয় কয়েকদিন পূর্বেই একটা স্পেশাল বেঞ্চ করে দিয়েছেন। তারা শুধু এনবিআর এর মামলায় শুনছে, আরও 2টা কোর্ট আছে তারাও শুনছে। অর্থাৎ এখন 3টা কোর্ট এনবিআর এর মামলাগুলো শুনছে এবং অন্যরা প্রতিটা কোর্টই দ্রুততার সাথে শুনানি করছেন। আমরা সরকার পক্ষের আইনজীবীরা এই মামলাগুলো শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে এই মামলাগুলো অচিরেই, মানে যে পুরনো মামলা বা বড় মামলা যেগুলো আছে সেগুলো শেষ করে দেবো আমরা। রাজস্ব আইনের মামলাগুলো প্রায় একই ধরনের জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এসব পদক্ষেপে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ফের পরিবর্তন আসছে শিক্ষা কারিকুলামে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এবছরের শুরুতে চালু হওয়া নতুন কারিকুলামে অসঙ্গতিগুলো শিগগিরই দূর করা হবে। প্রচলিত শিক্ষা কারিকুলামে হঠাৎ আমূল পরিবর্তনের সুযোগ নেই বলেও জানান তিনি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা পদ্ধতির বাস্তবায়নে সরকার ও অভিভাবক দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। তৌফিক মাহমুদ মোনার বিশেষ রিপোর্ট। এবছর প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালু করে সরকার, যেখানে আনন্দ নির্ভর শিক্ষা, অভিজ্ঞতা ও মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসা এবং কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে। শিক্ষা কারিকুলামের এই পরিবর্তনে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু অভিভাবক নতুন শিক্ষা কারিকুলামকে স্বাগত জানালেও সমালোচনা করেন বেশিরভাগই। প্রতিবাদের আন্দোলনেও নামেন কেউ কেউ। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, কোন রকম যাচাই বাছাই এবং পাইলটিং ছাড়াই শিক্ষা ব্যবস্থায় হঠাৎ আমূল পরিবর্তনে অভিভাবক ও সরকার দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি যে যারা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছেন তারা মনে করছেন যে তারা একেবারে আন্তর্জাতিক পর্যায়ের কোনো একটি দর্শন নিয়ে শিক্ষাক্রম বাস্তবায়ন করছেন। আর যারা এটার স্টেক হোল্ডার্স, বিশেষ করে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, তাদের মধ্যে এক ধরনের চরম অসন্তুষ্ট শুরু থেকেই আছে। এবং আমি মনে করি যে এই দুই গ্রুপের যে মতপার্থক্যের যে বিষয়টি, সেটি আরও আসলে মিনিমাইজ করে নিয়ে আসা অত্যন্ত জরুরি। তবে দেশ টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, হঠাৎ করেই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন অভিভাবক ও শিক্ষার্থী কারোর জন্যই সুখকর নয়। আর্থ সামাজিক প্রেক্ষাপটের সাথে ভারসাম্য রেখে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হবে। মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে ইতিমধ্যে একটা প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে। এখানে রাতারাতি যেই প্রক্রিয়া, আমাদের যেটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা একেবারেই সেটা চলে যাবে এটা প্রত্যাশা করাটা কঠিন এবং সেটা প্রত্যাশা করাটা সঠিক নয়। ব্যাপক পরিবর্তনের সাথে অভিভাবক, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী সবাই খাপ খাওয়ানো সময় লাগে। ব্যাপক পরিবর্তন হচ্ছে। মন্ত্রী জানান, কারিকুলামের অসঙ্গতিগুলো দূর করতে বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাদের সুপারিশের আলোকে শিগগিরই সংস্কার আনা হবে। আমরা বিশেষজ্ঞগণ ইতিমধ্যে মতামত দিয়েছেন
আবার সিদ্ধান্ত গ্রহণের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, সেখানে আমরা মতামত নিয়েছি। যে বিষয়ের উপরে আমাদের পরীক্ষা নেওয়া হয় সেগুলো হয়তো বা কমিয়ে আনা যেতে পারে, এবং পদ্ধতিগতভাবে যে পুরোটাই যে শুধুমাত্র লিখিত পদ্ধতি থাকবে তা নয়, কিছুটা সেটা অবলোকন করা, সেটা তারা কিভাবে পারফর্ম করছে সেটাও সেই পদ্ধতিটাও থাকবে। আবার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত পরীক্ষার বিধানও থাকবে। ট্রেনিংটা অনগোয়িং প্রসেস, আমাদের ট্রেনিং চলছে। ট্রেনিং সবসময় ভবিষ্যতেও প্রয়োজন হবে, তো ট্রেনিংটা একটা চলমান প্রক্রিয়া। কোনো পর্যায়ে একটানা 3 ঘন্টা বেশি পরীক্ষা হওয়ার সুযোগ নেই বলে জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। জুনে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ, রাজস্ব বাড়বে 3 গুণ, মাইল ফলক বলছে কর্তৃপক্ষ। শেষ হওয়ার পথে দেশের মেগা প্রকল্পগুলো। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে গেল মাস পর্যন্ত এসব প্রকল্পের কাজ এগিয়েছে 89%। এরই মধ্যে উদ্বোধনও করা হয়েছে কয়েকটি। দ্রুততম সময়ে কাজ শেষ করার জন্য রয়েছে তাগিদ, গুরুত্ব থাকছে আসছে বছরের বাজেটেও। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির জন্য ইতিবাচক এসব প্রকল্প, তবে সতর্ক থাকতে হবে ব্যয় ব্যবস্থাপনায়। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। প্রমত্তা পদ্মার বুকে মাথা তুলে গৌরবের জানান দিচ্ছে পদ্মা বহুমুখী সেতু, যার সড়ক পথে রাজধানীকে সংযুক্ত করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মংলা বন্দরকে, যার প্রভাবে এই অঞ্চলে দারিদ্র্য কমবে 1%, বাড়বে জিডিপির প্রবৃদ্ধিও। পদ্মা সেতুর মতো এগিয়েছে দেশের আরও 8 মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও পায়রা গভীর সমুদ্র বন্দর। আইএমইডির প্রতিবেদন বলছে একেবারে শেষ প্রান্তে এসব প্রকল্পের কাজ, যার উদ্বোধনও করা হয়েছে কয়েকটা, বাকিগুলো শেষ হবে শিগগিরই। যখন পরিকল্পনা করা হয় তখন যে সময়টা নির্ধারণ করা হয় বা যতটা অর্থ লাগবে বলে প্রাক্কলন করা হয়, পরবর্তীতে দেখা যায় সেটা ঠিক থাকে না। বেশিরভাগ সময়ই দেখা যায় যে প্রকল্পের সময়টা বাড়িয়ে দেওয়া হয় কিছু, এবং তার সঙ্গে সঙ্গে অর্থও বেড়ে যায়। প্রতিবেদনের সর্বশেষ তথ্য বলছে 8 মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় 3,08,681 কোটি 5 লাখ টাকা। গেল এপ্রিল পর্যন্ত যাতে ব্যয় হয়েছে 2,23,980 কোটি টাকা, শতাংশের হিসাবে 88.91%। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির গতি বাড়াবে এসব প্রকল্প, তবে সতর্ক হতে হবে ব্যয় ব্যবস্থাপনায়। 15-16 বা 13-14 সালে যে প্রকল্পগুলো শুরু হয়েছিল মেগা প্রকল্প, তো সেগুলোর টাইমলাইন হয়তো দেখা যাবে যে 2025-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো ওর মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যেন প্রকল্প বাস্তবায়নটা শেষ হয়। তার কারণ যত আমরা এই দীর্ঘায়িত করব ততই কিন্তু সে অনেক খরচ বেড়ে যাবে। এখনো যেগুলো আছে চলমান সেগুলোকে দ্রুত আপনার সম্পন্ন করাটা একটা বড় হতে পারে, আমাদের একটা আপনার লক্ষ্যমাত্রা আমাদের থাকতে পারে, এবং আগামী সময় আমরা আরো হয়তো মেগা প্রজেক্ট নিব, সেগুলো যাতে আমরা দ্রুত সময় শেষ করতে পারি সেটা নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু বেনিফিটগুলো আপনি অনেক বেশি পাবেন। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে তাগিদ দেওয়া হয়েছে দ্রুততম এসব প্রকল্প শেষ করার, যার গুরুত্ব থাকছে আগামী বছরের বাজেটেও। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনে সমর্থন দেয়া না দেয়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রফেসর ডাক্তার আবু জাফর চৌধুরী ওরফে বীরু সহ তার পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়েছে এক চেয়ারম্যান প্রার্থী। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উঠে সমালোচনার ঝড়। এ ঘটনায় অভিযুক্ত আনারসের প্রার্থী বাবুল ওমরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বাচনের পরে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা আওয়ামী লীগ। বিলাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনী প্রচারণাকালে এভাবেই প্রকাশ্যে হুমকি দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর। 21 তারিখ খেলা হবে তার সাথে, সোনারগাঁও কি হবে জানি না, ভোট না গেলে আবার খেলা হবে। ভোটে বিজয়ী হলে 2 মাসের মধ্যে চৌধুরী বংশ উচ্ছেদ করতে না পারলে চেয়ারম্যান পদ ছেড়ে দেবে বলেও জানান এই আনারস প্রতীকের প্রার্থী।
যদি এই চৌধুরী বংশের আত্মপ্রকাশের বংশ আমি তুচ্ছেদ না করতে পারবো, উচ্ছেদ না করে আমি রিটার্ন দিব ক্ষমতা থেকে। গেল মঙ্গলবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নে একটি নির্বাচনী উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আবু জাফর চৌধুরী ওরফে বীরু সহ তার পরিবারকে হুমকি প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর। তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মাঝে। আমি তো আপনার বাড়ির সামনে বক্তব্য দিচ্ছি, আপনাকে উল্টাপাল্টা কথা বলতে বলছি। যদি তোমার মা যদি ঠিক করে ফান করে থাকো, তুমি আমার বাড়ির সামনে আমাকে মিটিং করে দেখাতো, তাকে তো ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই চেয়ারম্যান প্রার্থীর শাস্তি দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আগামী 21 তারিখে মাহফুজুর রহমান খেলার ঘোড়া প্রতীকে বিজয়ী করে আমরা প্রমাণ করে দিব সোনারগাঁয়ের মাটিতে কোনো সন্ত্রাসের স্থান নেই। অভিযোগ পেয়ে এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান প্রার্থীর এমন অশ্লীল আচরণে ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগের নেতারাও। সমস্ত লোকের গ্রেফতারের দাবি জানায় নির্বাচনের পূর্বে। আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এই সমস্ত অসভ্য লোককে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া উচিত। আমাদের দলের পক্ষ থেকে কি করণীয় সেটা আমরা পরবর্তীকালে আমরা বসে ইলেকশন ওভার হলে আমরা অবশ্যই সে ব্যাপারে যদি একেবারে কেউ সীমার বাইরে কথা বলে থাকে অবশ্যই আমরা সেই বিষয়টা দেখব। বাবুল ওমরকে সমর্থন না দেওয়ায় প্রকাশ্যে আবু জাফর চৌধুরীকে এমন হুমকি দেওয়া হয় বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিত্যপণ্যের বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আজকের বাজার পরিস্থিতির খবরাখবর জানাবেন আমাদের। জি, আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রাম নিত্যপণ্যের যেসব বাজার রয়েছে এবং নিত্য যেসব পণ্য রয়েছে যেগুলো মানুষের প্রয়োজন হয় সেগুলো আসলে দাম হু করে বাড়ছে। কারণ এখানে খুচরা বাজারে পেঁয়াজের দাম একরকম, পাইকারি বাজারে পেঁয়াজের দাম একরকম। কারণ পাইকারি বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 62 টাকা, কিন্তু খুচরা বাজারে এসে সেই পেঁয়াজ হচ্ছে 78 থেকে 80 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্য যেসব পণ্য রয়েছে সেগুলোরও দাম ঊর্ধ্বগতির দিকে। আর আমরা সবজির বাজারে ঘুরে দেখেছি সেখানে 50 থেকে আসলে 60 টাকার মধ্যে কোনো সবজি নেই, সবগুলো সবজি 70 থেকে 80 টাকার উপরে সবজি বিক্রি হচ্ছে। আর চট্টগ্রামে অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তে দিকে, বিশেষ করে সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দামও হু করে বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন আসলে ব্যবসায়ীরা বলছেন যে তীব্র যে গরম, সে গরমের কারণে হয়তো মালামাল সরবরাহ কমের কারণে আসলে এসবের দাম বাড়ছে। তবে আমরা যেটা এসে জেনেছি বা বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে বিভিন্ন মাধ্যমে তারা মালগুলো মজুত করার কারণে আসলে দাম বাড়ছে। বিশেষ করে যেসব পণ্য সবসময় ব্যবহার করা হয় সেগুলোর দাম বাড়তির দিকে। আর আরেকটি বিষয় হচ্ছে সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে যেগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে, রং, এলাচ, মরিচ, হলুদ, জিরা থেকে শুরু করে এসব পণ্যের দাম আসলে কৃত্রিম সংকট তৈরি করে বাজার বাড়াচ্ছে এখানকার যারা কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা। কারণ ইতিমধ্যে মশলা জাতীয় পণ্যের প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা করে বেড়েছে বলে আমরা জেনেছি। কারণ হচ্ছে যে এইসব পণ্যের আসলে দাম বাড়তির কারণে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের ভোক্তাদের মাঝে এক ধরনের নাবিশ্বাস তৈরি হচ্ছে। কারণ প্রতিনিয়ত আমরা এসে যেটি দেখেছি, প্রায় প্রতিনিয়তই ভোক্তাদের সাথে যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে প্রায় সময় বাক বিতণ্ডতা হচ্ছেন। কারণ হচ্ছে যে দামের যে ঊর্ধ্বগতি সেটি আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর কারণে নিম্ন মধ্যবিত্ত যেসব পরিবার রয়েছে বা যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মাঝে যে নাবিশ্বাস তৈরি হচ্ছে সেটি কোনো কারণেই আসলে বন্ধ হচ্ছে না। তাই এইসব আসলে যারা ভোক্তা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে এইসব নিয়ন্ত্রণ আসলে দ্রুত কঠোর মনিটরিং জরুরি। কারণ যদি মনিটরিং করা না হয় তাহলে আসলে ভোক্তাদের যে দীর্ঘ নাবিশ্বাস তৈরি হচ্ছে সেটি আরো বাড়বে। সেই জন্য সংশ্লিষ্টরা বলছেন এইসবের বিষয়ে জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী সহ দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই ছিল বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজিম। সবজির বাজার নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি যুক্ত হচ্ছেন। মেহেদি, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন আজকের, বিস্তারিত জানাবেন।
লিনিয়া, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের কিচেন মার্কেট এলাকায়। যে পৌর শহরের সবচেয়ে বড় সবজি বাজার আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে। আসলে সবজি বাজার এই মাত্র ক্রেতার জন্য আসছেন। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে বলছেন সবজির প্রায় সব সবজিরই দাম আসলে বেশি। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অনেক বৃদ্ধি পেয়েছে। যেমন ধরেন কাঁচামরিচ গত সপ্তাহ আসলে 70 টাকা থেকে 80 টাকা বিক্রি হলো। এই সপ্তাহে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, পেঁপে 80 টাকা কেজি, শসা 40 টাকা কেজি, টমেটো 60 টাকা কেজি এবং লাউ বিক্রি করা হচ্ছে 80 থেকে 90 টাকা প্রতি পিস। এবং আমরা আসলে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আসলে সঠিক কোনো কারণ বলতে পারছেন না আসলে সবজির এই দাম বাড়ার। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে, তিনি বলেছেন যে তাদের বাজার যে মনিটরিং কমিটি তারা সার্বক্ষণিক মাঠে আছেন এবং তারা কাজ করছেন। এবং সাধারণ ক্রেতাদের দাবি যে যদি জেলা প্রশাসন আসলে বাজার তদারকিটা ঠিকঠাক করে এবং গুরুত্ব সহকারে করে তাহলে এই যে সবজির দাম আরো কমে আসবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী। আগামী মাসে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। এরপর সড়ক পথে শুরু হবে পণ্য আনা নেয়া কার্যক্রম। বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ। এটি বন্দরের জন্য একটি মাইলফলক বলছে কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছে দেবাশ্রী বড়ুয়া। 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের বেশ কয়েকটি প্রকল্পের সাথে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4.5 কোটি টাকার এই প্রকল্পের কাজ করছে চায়নার 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে ওয়্যার হাউস ও টার্মিনাল ভবন নির্মাণ কাজ। 650 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ প্রায় 90% শেষ। সবকিছু ঠিকঠাক থাকলেই জুনেই এই টার্মিনালের কাজ শেষ হবে। এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের জেটির কিছু অংশ আমাদের সম্পন্ন করা বাকি আছে। জুনের মধ্যে আমাদের কাজ অনেকাংশেই আমাদের সম্পন্ন হয়ে যাবে। জাহাজে আসা পণ্য সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কলাপাড়া পৌর শহরের এলজিডি সড়ক হয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন স্থানে। তবে 2026 সালে বন্দরের নির্মাণাধীন 6 লেন সড়ক ও আন্ধারমানিক নদীর উপর সেতুর কাজ হলে পুরোদমে শুরু হবে বন্দরের অপারেশন। পায়রা বন্দর বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর। এই বন্দরের অবকাঠামোগত যে কার্যক্রম চলছে তার মধ্যে প্রধান কার্যক্রম হলো আমাদের ফার্স্ট টার্মিনাল, দ্যাট ইজ পিপিএফটি টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন 2024-এর মধ্যে শেষ হবে এবং বর্তমানে ইয়ার্ড সহ আমাদের জেটির কাজ 90% কাজ অগ্রগতি হয়েছে এবং জুনের মধ্যে আমাদের জাহাজ ভেড়ানোর মতো কন্ডিশন আমরা চলে আসবো। প্রথম টার্মিনালের জেটিতে সরাসরি জাহাজ খালাস কার্যক্রম শুরু হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ, বলছেন এই কর্মকর্তা। টার্মিনাল যে শুরু হচ্ছে, আশা করি জুনের ভিতরে আমরা জাহাজ বেরোতে সক্ষম হব। তো সেই দিক থেকে আমাদের জাহাজ বাড়তেছে। আর পাশাপাশি আমরা যে যোগাযোগ করতেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিপ টু শিপ অপারেশনের জন্য জাহাজ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর বন্দরের মাধ্যমে কয়লা আমদানি করছে 40 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের লড়াই আজ। আলাদা ম্যাচে নামবে 2 শিরোপা প্রত্যাশী ম্যান সিটি ও আর্সেনাল। দুর্নীতির অভিযোগে 5 বছর ধরে বন্ধ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 10 তলা ছাত্রীনিবাস ভবন ও গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ। এতে চরম আবাসন সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে শিক্ষকরাও পাচ্ছেন না গবেষণার সুযোগ। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। 2015 সালের ডিসেম্বরে 51 কোটি টাকা ব্যয়ে 10 তলা শেখ হাসিনা ছাত্রী হল এবং 27 কোটি টাকা ব্যয়ে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্প দুটির প্রথম তলার ছাদের কাজের সময় নতুন উপাচার্য হিসেবে যোগ দেন নাজমুল হাসান কলিমুল্লাহ। নিয়োগ পেয়ে নতুন পরামর্শক নিয়োগ দিয়ে প্রকল্পের মূল নকশায় আনেন পরিবর্তন। পরে ঠিকাদারকে চুক্তির বাইরে অর্থ প্রদান সহ নানা অনিয়মে কাজ শেষের আগেই ফুরিয়ে যায় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ। এরপর বাড়তি 89 কোটি 70 লাখ টাকা দেখিয়ে নতুন করে সংশোধিত প্রকল্প জমা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অনিয়মের অভিযোগ তদন্ত নেমে সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরই 2019 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রায় 5 বছরেও কাজ চালু না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে প্রায় 850 কোটি টাকার প্রকল্প জমা দিলেও তা বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। তো মূল জটিলতা শুরু হয়, এই কারণেই কাজ বন্ধ হয়ে যায়। এখন পরবর্তীতে এই অতিরিক্ত এরিয়ার ভবনটি শেষ করতে কি পরিমাণ টাকা লাগবে এই ধরনের একটা প্রস্তাবনা আমাদের কাছে চাওয়া হয়, আমরা পাঠিয়েছি। এখন এটি অনুমোদন প্রক্রিয়ার মধ্যে আছে। এদিকে আবাসন সংকটে নিরাপত্তাহীনতার মধ্যেই ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসা ও হোস্টেলে থাকতে হচ্ছে ছাত্রীদের। আমাদের যারা এই যে আমরা বাইরে সর্দারপাড়া বিভিন্ন জায়গা থেকে, আমাদের তো নিরাপত্তারও একটা সমস্যা যে আমরা বাইরে থাকছি। একটা ছোট বেডে 2 জনকে করে থাকতে হচ্ছে, 4 জনের রুমে 8 জন থাকতে হচ্ছে। মনে করেন যে মেস ভাড়া 1500 টাকা আর খাওয়া দাওয়া 1500 টাকা মিলে 3000 টাকা। হলে থাকলে সেই কষ্টটা কম হইতো। গবেষণা কেন্দ্র নির্মাণ না হয় মুক্ত বুড়ে পড়েছে শিক্ষকদের গবেষণার কাজও। তাই অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তাদের। বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না কোনো ভেতরের কোনো গাফিলতির কারণে। তাদের বিরুদ্ধে তো ইউজিসি রিপোর্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমি মনে করি তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। তবে এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যাশা বর্তমান উপাচার্যের। আমি অন্তত এইটুকু কনভিন্স করতে পেরেছি তাদেরকে যে এই 2টা বিল্ডিং যতটুকু হয়েছে এখন যদি এটা ওয়ার্কেবল করা না হয় তাহলে আস্তে আস্তে এটা তো ভেঙে নষ্ট হয়ে যাবে। তো ওনারা রাজি হয়েছেন। অনিয়ম দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের কাজ গেল কবছর ধরে বন্ধ রয়েছে। ব্যক্তি স্বার্থে সরকারি অর্থ আত্মসাৎ এবং অপচয় রোধ করে পরিকল্পিতভাবে উন্নয়ন করার আহ্বান সংশ্লিষ্টদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। কোরবানির পশুর চাহিদা মেটাতে প্রস্তুত নারায়ণগঞ্জের খামারিরা। দেশীয় গরুর পাশাপাশি বিদেশি জাতের পশুর বাড়তি যত্নে ব্যস্ত তারা। জেলায় এবারে 4500 খামারের প্রস্তুত রয়েছে 71,234টি গরু, যার বাজার মূল্য 700 কোটি টাকা। বিলাল হোসেনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার বাকি আর মাত্র মাসখানেক। এই ঈদের অন্যতম আনুষ্ঠানিকতা কোরবানি, যেখানে কোরবানি হওয়া পশুর মধ্যে চাহিদা বেশি থাকে গরুর। তাই এসব পশু যোগানে নারায়ণগঞ্জে ব্যস্ততা এখন খামারিদের। 5টি উপজেলার প্রায় 4500 খামার থেকে গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব খামারে দেশীয় প্রজাতির গরুর পাশাপাশি অস্ট্রেলিয়ান, সিদ্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, ভুট্টি সহ নানা জাতের বিদেশি জাতের পশু মোটা তাজাকরণে চলছে শেষ মুহূর্তের যত্ন আত্মি। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার জেলায় 1,66,803টি গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 1,234টি গরু। এসব গরুর সর্বনিম্ন মূল্য 90,000 থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা। গেলবারের তুলনায় এবার একটু সেলের পার্সেন্টেজ কম। গেলবারের সময় আমাদের প্রায় 40% বা 35% হয়ে গেছিল সেল, এখন সেখানে 20-25 এরকম। যেগুলো আমাদের কুষ্টিয়ার খামারে আছে ওইগুলো আমাদের ঈদের হয়তো 15 থেকে 20 দিন আগে চলে আসবে। আর আমাদের অলমোস্ট প্রায় 150 থেকে 180টা গরু হবে ঈদে। কোরবানি ঘিরে এবার আগেভাগে মানসম্মত গরু কিনতে প্রতিদিনই নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে ভিড় করছেন ক্রেতারা। দরে দামে মিলে গেলে কিনে নিচ্ছেন পছন্দের পশু। এখানকার গরুগুলো সবসময় আনকমন হয়, এক্সক্লুসিভ হয়, অনেক ভালো লাগে আর কি দেখতে। তো গরু যা দেখছি ভালোই লাগছে, আর গরু মনে করেন আগের থেকে অনেক বাড়ছে। হ্যাঁ, গরুর দাম তো অনেক বেশি। গরুর ধরেন এইতে টনে উড়াইয়া দেখে যে কত টন আছে, এরপর ধরেন পরবর্তীতে দাম করে যে রেজাল করা হয়। খামারগুলোতে পশুর স্বাস্থ্য সেবায় পর্যাপ্ত সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। যে সমস্ত গরু ছাগল বিক্রি হচ্ছে সেগুলি মানসম্মত, কারণ আমরা প্রতিটি খামারিকে তাদেরকে উঠান বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলাম এবং উঠান বৈঠকে তারা স্টেরয়েড, গ্রোথ হরমোন, কেমিক্যাল বা অন্যান্য ক্ষতিকারক কোনো ওষুধ যাতে তারা ব্যবহার না করে সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবছর জেলায় প্রায় 700 কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ।
অবরুদ্ধ গাজায় উপত্যকায় রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন আরও 64 ফিলিস্তিনি। শনিবার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান থেকে চলে বোমা বর্ষণ। নারী ও শিশু সহ অন্তত 28 জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের অনেকেই নিহত হন ধ্বংসস্তূপে চাপা পড়ে। এদিকে নুসেইরাত শরণার্থী ক্যাম্পেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানেও অন্তত 17 জন নিহত হন। চলমান লড়াইয়ে উত্তর গাজায় উভয় পক্ষেরই অনেক হতাহতের দাবি করেছে ইসরায়েল ও হামাস। এদিকে গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রশ্নে দ্বন্দ্ব দেখা দিয়েছে নেতানিয়াহু প্রশাসনে। এ নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতির অভিযোগে ভারতীয় কোম্পানি এমডিএইচ এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মশলা আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। এই খবর প্রকাশের পর এই দুই প্রতিষ্ঠানের মশলা এর মধ্যেই রপ্তানি আগের তুলনায় তলানিতে নেমেছে। বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে, এটা বহাল থাকলে সামনে রপ্তানি 40% হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু দেশের বাইরেই নয়, ভারতেও এ মশলা কেনা থেকে বিরত থাকছেন সাধারণ মানুষ। আফরিন ময়, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গেল বেশ কয়েকদিন ধরেই ভারতীয় মশলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এভারেস্ট ও এমডিএইচ নিয়ে চলছিল নানা বিতর্ক। এর মধ্যেই রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়ে এই মশলা নিষিদ্ধ করেছে নেপাল। শুধু নেপালই নয়, ক্ষতিকারক পদার্থ থাকার অভিযোগে একই পথে হেঁটেছে সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশ। সুরক্ষার কথা মাথায় রেখে মশলা নিয়ে কড়াকড়ি চালু করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও অনেক দেশ। বিশ্বের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা ও সতর্কতায় বিপাকে এমডিএইচ ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মধ্যে কমে গেছে এর রপ্তানি। পরিস্থিতি এতটাই নাজুক যে এই দুই প্রতিষ্ঠানের মশলা রপ্তানি 40% পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু দেশের বাইরেই নয়, এ খবর প্রকাশের পর থেকে জনপ্রিয় এ মশলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভারতীয়রাও। এই বিতর্কের কথা জানার পর আমি এমডিএইচ এবং এভারেস্ট ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমি আগে এই ব্র্যান্ডের মশলা কিনতাম, কিন্তু এখন আর নেই। বিশ্বের বৃহত্তম মশলা প্রস্তুতকারক দেশ হিসেবে পরিচিত ভারত। দেশটি প্রতি বছর মশলা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। আর এমডিএইচ ও এভারেস্টের মশলা সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। হিউস্টনে স্থানীয় সময় শনিবার জিম সেশনে অংশ নেয় টাইগাররা। এর আগে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ এবং টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে তীব্র ঝড় বৃষ্টির মধ্যে যুক্তরাষ্ট্রের হিউস্টনে পৌঁছায় বাংলাদেশ দল। এখানে 21 মে থেকে সিরিজ শুরুর কথা থাকলেও সেটাও এখন অনিশ্চিত, কারণ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিজের ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্পোর্টস কমপ্লেক্স মাঠ। এই স্বল্প সময়ে মাঠ খেলার উপযোগী করা প্রায় অসম্ভব। বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না নাজমুল হাসান পাপন। ওপেনিং ছাড়া একাদশ সাজাতে সমস্যা হবে না বলেও জানান বিসিবি সভাপতি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন প্রয়োজন হলে তানজিদ, লিটন, সৌম্য 3 জনকে রাখা হতে পারে একাদশে। কোচ চন্দ্রিকা হাথুরু সিংহেও জানিয়েছিলেন ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে পারে। গেল ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং অর্ডার পরিবর্তন এনে বেশ বিপদেই পড়েছিল টাইগাররা। তবে টি-20 বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার কোনো সম্ভাবনাই দেখছেন না বিসিবি সভাপতি। যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আনছে, ওরা যদি কন্টিনিউয়াস রান করতো তাহলে কেউ সফল করতো। যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছি। টি-20তে আমি তেমন কোনো সম্ভাবনা, মানে আমার কাছে কোনো কারণ এখনও মনে হয়নি যে সফল করতে পারে বা করার প্রয়োজন আছে। বিসিবি সভাপতি জানান টাইগাররা সেরা দল নিয়েই বিশ্বকাপে খেলতে গেছে। ওপেনিং ছাড়া অন্য কোনো জায়গায় সমস্যা দেখছেন না তিনি। ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই, দ্বন্দ্ব নেই যে এখানটায় কারা খেলতে পারে। আপনি যদি পেসারের কথা বলেন, অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই 3 জনই খেলবে। অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। আগামী 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। রাখার কোনো দরকারই নেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।
সৌম্য সরকার গড গিফটেড ক্রিকেটার, তরুণ জাকের আলী হবেন বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ, আর সাকিব মাহমুদুল্লাহরা রাঙাবেন নিজেদের শেষ বিশ্বকাপে 15 টাইগারকে নিয়ে এভাবে নিজের মূল্যায়ন তুলে ধরেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। বিস্তারিত জানাচ্ছেন শাইনুর আলম। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অধিনায়কত্ব করতে যাচ্ছেন নাজমুল শান্তর নেতৃত্ব গুণে মুগ্ধ হলেও চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন চন্ডিকা হাথুরু সিংহে। শান্ত সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয়, ড্রেসিং রুমে সে সবার সাথে মিলেমিশে থাকে, আর বিশ্বকাপে অধিনায়কত্ব তার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হবে। এবারের 15 সদস্যের দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ, তাই তাদের শেষটা রাঙানোর প্রত্যাশা এই টাইগার কোচের। সাকিব ক্রিকেটের একজন কিংবদন্তি, সে সব বিশ্বকাপ খেলেছে এবং এই বিশ্বকাপ তার জন্য সেরা আসর হবে বলে আমি মনে করি। আর মাহমুদুল্লাহ আমাদের দলের স্পিরিট বলতে পারেন। বেশ কিছুদিন ধরেই ওপেনিং এ সমস্যায় ভুগছে বাংলাদেশ। সৌম্য লিটনরা সেরা ফর্মে না থাকলেও তাদের উপরই আস্থা রাখছেন হাথুরু। বর্তমানে কিছুটা অফ ফর্মে থাকলেও সৌম্য একজন গড গিফট ক্রিকেটার, আর লিটন সেরা ব্যাটারদের একজন, আশা করি সে ভালো করবে। আর মিডল অর্ডারে ভরসা যোগাচ্ছে তাওহিদ হৃদয় এবং তরুণ জাকের আলী। এই তরুণদের সারপ্রাইজ প্যাকেজ হিসাবে দেখছেন তিনি। তাওহিদ হৃদয় নিজের মতো ক্রিকেট খেলে, সে নিজের ওপর বিশ্বাস রাখতে জানে, আর জাকের আলী সারপ্রাইজ প্যাকেজ। অনেকদিন ধরে পেস বোলিং এ আধিপত্য দেখাচ্ছে টাইগাররা। নিজেদের দিনে যে কোনো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাতে পারেন মুস্তাফিজ তাসকিনরা। মুস্তাফিজ শুধু বাংলাদেশের নয়, ক্রিকেট বিশ্বেরই একজন সেরা প্রতিভা, আর তাসকিন ছন্দে থাকলে তার থেকে সবসময় সেরাটা পাওয়া যায়। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।